হ্যালো, আমি অর্পিতা। তো আজকে WBCS কমপ্লিট গাইডেন্স সিরিজের দ্বিতীয় দিন। প্রথম দিন আমি যে ভিডিওটি পোস্ট করেছিলাম আমার ফেসবুক এবং ইউটিউব পেজে, আমি খুব ভালো রেসপন্স পেয়েছি, তার জন্য ধন্যবাদ। এবং আমার কাছে প্রচুর কমেন্টস এসেছে, প্রচুর ডিএম এসেছে। অনেককে আমার খুব ভালো লেগেছে যে প্রচুর ভাই বোনেরা তাদের নিজস্ব পার্সোনাল স্টোরি, তাদের প্রবলেমের কথা আমাকে ডিএমে শেয়ার করেছো। ঠিক আছে, কমেন্টসও প্রচুর এসেছে। আমি প্রত্যেকটি কমেন্টসের অ্যান্সার দিয়েছি। সব ডিএমের অ্যান্সার দেওয়া সম্ভব হয়নি। ঠিক আছে, তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কিছু কিছু সিলেক্টিভ মেসেজে, সিলেক্টিভ কমেন্টস, ডিএম, সেগুলোর অ্যান্সার দিতে চাই। কারণ আমি মনে করি অনেক ভাই বোনেরা আছে যারা একটু শাই, যারা সরাসরি এঙ্গেজ হতে পারে না। আর যেহেতু আমি এই ফিল্ডে নতুন, ঠিক আছে, তো যারা আমাকে চেনে প্রথম থেকে, কারণ আমি দীর্ঘ 6-7 বছর আমি টিচিং লাইনেও ছিলাম, আমার প্রচুর ছাত্রছাত্রীরা আমাকে চেনে। তারা তারা যেভাবে আমার সাথে এঙ্গেজ হয়ে যায়, তারা যেভাবে নিজেদের স্টোরি, নিজেদের পার্সোনাল প্রবলেম আমার কাছে শেয়ার করে। তোমরা নতুন, তোমরা, তোমাদের কাছে আমিও নতুন, তোমরা হয়তো পারছো না। ঠিক আছে, তবে তার জন্য আমি তাদের কথা চিন্তা করে, যে আমি মনে করি যে যেসব প্রশ্নগুলো আমি আজকে উত্তর দিব, তো অনেক অ্যাসপিরেন্ট আছে যারা এই একই প্রশ্ন তাদের মাথায় ঘুরছে, কিন্তু তারা কোনো কারণে কমেন্ট করনি বা করনি। তো তাদেরও উপকৃত হওয়া, তারা তারা উপকৃত হবে। এবং আমি মনে করি যে প্রশ্নগুলো যে আমি আজকে বলবো, সেই প্রশ্নগুলো আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম আমার মনেও সেগুলো ঘুরতো। আমার যারা বন্ধুরা যারা অলরেডি সিলেক্টেড, তাদের মাথায় এই প্রশ্নগুলো ঘুরছিল। এবং একজন একজন যে সিরিয়াস অ্যাসপিরেন্ট, তাদের এসব প্রশ্ন আসবেই, আসাটা স্বাভাবিক। আর যদি না আসছে, তাহলে ইউ আর নট আ সিরিয়াস পারসন। ঠিক আছে, তো ঠিক আছে, তো আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেব। এবং আমি বলছি, সে উত্তর দেওয়ার আগে আমি বলছি যে এরকম যদি কিছু ভাই বোনেরা থাকো যারা কমেন্ট করতে ভয় পাচ্ছ বা কমেন্ট করছো না কোনো কারণে, তারা অর্পিতা জেপিজি 271223 271223 তারা আমাকে পার্সোনালি মেল করতে পারো। কমেন্ট করলে খুবই ভালো হয়। তারে কমেন্ট করলে তোমার সাথে সাথে তোমার উত্তরগুলো তোমার আরও যে বাকি অ্যাসপিরেন্ট, বাকি ভাই বোনেরাও দেখতে পারবে সেই উত্তরগুলো। ঠিক আছে, তো আমার আমার সাথে জুড়ে থাকার একটাই, আমি আরও বেশি বেশি ভিডিও বানাবো। অনেকে আমাকে বলেছো, দিদি তোমার কথাগুলো শুনে খুব ইন্সপায়ার হলাম, কথাগুলো খুব ভালো লাগছে, তুমি আরও ভিডিও বানাও। অবশ্যই বানাবো, কিন্তু তোমাদেরকেও আমার সাথ দিতে হবে, তোমাদেরকেও বেশি বেশি কমেন্টস করতে হবে। ঠিক আছে, তাহলে আমি ভিডিও বানাবো। তো সর্বপ্রথম যে প্রশ্নটা আমি পেয়েছি সব থেকে বেশি, সেটা হলো, দিদি বুক লিস্ট আর স্ট্র্যাটেজি বানাও, স্ট্র্যাটেজির একটা ভিডিও বানাও। তো আমি মনে করি যে কোনো সাবজেক্ট, সব সাবজেক্টের একটা পার্টিকুলার স্ট্র্যাটেজি কখনো হতে পারে না। কেন হতে পারে না? কারণ তোমাকে বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে তুমি যে পরীক্ষায় বসতে চলেছো, এটা শুধু WBCS নয়, যে কোনো পরীক্ষা। ঠিক আছে, এবং আমার কাছে, আমি শুধু WBCS, CGL, CHSL এসব দিয়েছি, কিন্তু আমি 6-7 বছর ধরে যেহেতু আমি টিচিং লাইনে আছি, আমি প্রচুর ছাত্রছাত্রীর সাথে সরাসরি কথা বলেছি, আমি পড়িয়েছি। আমি প্রাইমারি টেট বলো, স্কুল সার্ভিস কমিশন, CGL, CHSL, MTS, WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, সকল প্রকার ছাত্রছাত্রীর সাথে আমার যোগাযোগ রয়েছে বর্তমানেও। তাদেরকে আমি জানি, বুঝি। তো আমি সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি যে কথাগুলো বলতে চলেছি তোমাদের সবারই, আজকে যে ভিডিওটি দেখছো সে শুধু WBCS প্রিপারেশন নয়, সে যদি অন্য কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তোমাদেরও কাজে লাগবে। ঠিক আছে, ধৈর্য ধরে ভিডিওটি পুরো দেখো। তো তোমাকে বুঝতে হবে, তুমি যে সর্বপ্রথম তুমি যে পরীক্ষায় বসতে চলেছো, তোমার প্রথম কাজ কি? তো সবার প্রথম কাজ হলো, তুমি যে পরীক্ষায় বসতে চলেছো, সেটা WBCSC হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এক্সামই হোক বা স্টেটের অন্যান্য সার্ভিসই হোক না কেন, অথবা বোর্ডের এক্সামই হোক না কেন, ঠিক আছে, সর্বপ্রথম তোমাকে বুঝতে হবে যে তুমি যে পরীক্ষায় বসবে তার প্যাটার্ন কি। প্রথম কাজ একজন সিরিয়াস অ্যাসপিরেন্টের হলো সেই পরীক্ষার সিলেবাস। সেই সিলেবাসটা হলো তার টোটাল গাইডেন্স। সে সিলেবাসের একটা, যে কোনো পরীক্ষারই
যখন নোটিফিকেশন বের হয়, তার সিলেবাসও বের হয়, সেই সিলেবাসটার একটা প্রিন্ট আউট তোমার সামনে রাখতে হবে, ঠিক আছে? সেই সেটাই সব কিছু, টোটাল গাইডেন্স হলো তোমার এই সিলেবাসটা। এবার হচ্ছে পরীক্ষার প্যাটার্নটা কি। যেরকম আমি আজকে ডাব্লিউবিসিএস এর এটা সিরিজ, তো আমি ডাব্লিউবিসিএস এরটা নিয়ে বলছি। ডাব্লিউবিসিএস এর যদি আমি যখন অ্যাসপিরেন্ট হব, তখন আমাকে প্রথমে বুঝতে হবে প্যাটার্ন কি। তো ডাব্লিউবিসিএস এর প্রিলিমস পরীক্ষাটি হয় 200 নম্বরে, যেখানে ইংলিশের মধ্যে যেটা ইংলিশ গ্রামার পোর্শন থাকে অনলি, খুব নর্মাল ইংলিশ থাকে, সেটা থাকে 25 নম্বরে। 50 নম্বরের থাকে হিস্ট্রি, 25 নম্বরের থাকে জিওগ্রাফি, আরও 25 নাম্বার মিলে পলিটি আর ইকোনমিক্স মিলে 25 নাম্বার, 25 নাম্বারের থাকে ম্যাথমেটিক্স, 25 নাম্বারের থাকে তোমার সায়েন্স, আর 25 নাম্বারের থাকে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে। এই হলো তোমার 200 নাম্বার। তাহলে আমি কি চিন্তা করব, যেখানে সব থেকে বেশি নাম্বার কোনটা কার, সেটা হলো হিস্ট্রিতে 50 নাম্বার। এরপরে আমি যাব মেন্সে তাহলে দেখবো হিস্ট্রিতে কত নাম্বার আছে। মেন্সে 200 নাম্বারের মধ্যে 200 নাম্বার একটা পেপার হয়, সেটার মধ্যে হিস্ট্রি 100 নাম্বার থাকে, জিওগ্রাফি 100 নাম্বার থাকে, দ্যাট মিনস হয়ে গেল 150 নাম্বার, 150। এরপর যারা কি ডাব্লিউবিসিএস এ গ্রুপ এ এবং বি এর জন্য সিলেক্ট করে, গ্রুপ এ আর বি কে, তারা কিন্তু অপশনাল হিসাবে 50 to 60% কিন্তু হিস্ট্রিকে বেছে নেয়। তাহলে সেখানে তোমার 400টা নাম্বার। ঠিক, এবং আমিও মনে করি যে হিস্ট্রিটাকে বেছে নেওয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ। কেন কি, তোমাকে হিস্ট্রি পড়তেই হচ্ছে, তোমাকে প্রিলিমসেও হিস্ট্রি পড়তে হচ্ছে, তোমাকে মেন্সেও হিস্ট্রি পড়তে হচ্ছে, তাহলে কেন না তুমি আলাদা একটা সাইকোলজি বা অন্য কোনো সাবজেক্ট তুমি কেন নেবে তুমি যদি হিস্ট্রি নাও, তাহলে সাইমালটেনিয়াসলি তুমি ইন্টিগ্রেটেড একটা হিস্ট্রি পড়ে তুমি সবগুলো, এবং এটাতে সবারই আলাদা আলাদা মতবাদ হতে পারে, এর অবশ্যই যারা ফিলোসফি, সোশ্যোলজি, সাইকোলজি বা নিজের গ্র্যাজুয়েশন সাবজেক্ট নিয়েছে, খুব ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু হিস্ট্রিটা নিলে আমি মনে করি যে ঠিকঠাক, মানে একইভাবে প্রথম থেকে মেন্স অবধি অপশনাল সব কভার হয়ে যায়। তো আমি তাহলে দেখবো হিস্ট্রিতে 150টা নাম্বার আছে, তাহলে হিস্ট্রির গুরুত্বটা কি, বাকি যেরকম পলিটিতে প্রিলিমসে কত নাম্বার, পলিটি আর ইকোনমিক্স মিলে 25 নাম্বার রয়েছে, তাহলে তুমি চিন্তা করো হিস্ট্রিকে তুমি যতটা সময় দেবে, পলিটি বা ইকোনমিক্সকে তুমি ততটা সময় দেবে, এটা কি মানে কোনো কিছু বাদে? তোমার ম্যাথস রিজনিং মিলে 25 নাম্বার, যেটাতে প্রিলিমসের যে ম্যাথস রিজনিং থাকে সেটা খুবই সামান্য ম্যাথস রিজনিং থাকে, যদিও এখন ধীরে ধীরে ম্যাথস এবং রিজনিংয়ের যে লেভেল সেটা আপ হচ্ছে পিসিএসে, কিন্তু তবুও অন্যান্য পরীক্ষার তুলনায়, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার তুলনায় সেটা কিছুই না ম্যাথস এবং রিজনিং, তো সেটাতে খুব কম নাম্বারে দেওয়া যায়। কারেন্ট অ্যাফেয়ার্সে আমি বলবো যে বাচ্চারা কারেন্ট অ্যাফেয়ার্স স্টুডেন্টসরা প্রচুর পড়ে, মানে প্রত্যেক দিন সকালবেলা 1 ঘন্টা 1.5 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্সে দেয়। আমি কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিও বলবো, এতটা দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো সেটা আমি স্ট্র্যাটেজি আলাদা করে বলবো। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা স্ট্র্যাটেজি হবে, একটা কমন স্ট্র্যাটেজি দ্বারা তুমি প্রত্যেকটা সাবজেক্টকে তুমি একই মাপকাঠিতে আনতে পারো না, প্রত্যেকটা আলাদা আলাদা হবে। তাহলে সেটা, এবং আমি প্রত্যেকটা আমি সেপারেট ভিডিও বানাবো, সেপারেট ভিডিওতে সেপারেট স্ট্র্যাটেজি আমি আলোচনা করব। এবার দ্বিতীয় বড় প্রশ্ন হলো যে দিদি রাইটিং স্কিলের ভিডিও চাই দিদি, ইংলিশে আমি খুব কমজোর, ইংলিশের চাই। আমি চেষ্টা করব যে আমি প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে ভিডিও বানাবো, ঠিক আছে? কিন্তু বর্তমানে আমি একটা অলরেডি একটা সার্ভিসে আছি, যেখানে আমি সারাদিনের টাইম খুব কম পাই, আমাকে রাতের বেলা ভিডিও বানাতে হয়, ঠিক আছে? তার জন্য আমি এখন একটু কম সময় পাচ্ছি, কিন্তু আমি চেষ্টা করব আমি খুব তাড়াতাড়ি সপ্তাহে অন্তত 3 থেকে 4টা ভিডিও যেন আমি দিতে পারি, সেটা আমি চেষ্টা করব অবশ্যই। এবার হচ্ছে দিদি আমাকে গাইড করুন, অবশ্যই গাইড করব, ঠিক আছে? আর আর প্রশ্ন হচ্ছে, হ্যাঁ দিদি, প্রিলিমিনারি পরীক্ষা আর 2 মাস বাকি, এটা বহু ছাত্র আমাকে ডিএম করেছো, কমেন্টস করেছো
দিদি সেটার জন্য কিন্তু কমন যে ইম্পর্টেন্ট টপিকসগুলো সেগুলোর ওপর একটু ভিডিও বানাও। তো আমি যেটা মনে করলাম, প্রথমে আমি ভেবেছিলাম যে আমি একটা 6 মাসের একটা টানা সিরিজ বানাবো, কিন্তু তারপরে আমি দেখলাম যে না, প্রথমে আমাকে, কারণ 2024-এর পরীক্ষাটা 2 মাস পরে রয়েছে, 2025-এর পরীক্ষা আবার কবে নোটিফিকেশন বার হবে, কবে হবে, আমরা প্রচুর সময় আছে তার জন্য। তো আমি মনে করি এখন ডব্লিউবিসিএস 2024, যেটা 2026-এর জুন বা জুলাই মাসে হবে, সেটা আমাদের কাছে মেইন প্রায়োরিটি। তো বর্তমানে আমি সেটার উপর আমি চিন্তা করেছি যে কিছু কমন টপিকস যেগুলোর থেকে পিএসসি প্রত্যেক বছর খুব বেশি বেশি প্রশ্ন আনে, ঠিক আছে, এবং কাট অফ মার্কস ক্লিয়ার করার জন্য যেটা ইম্পর্টেন্ট। তো আমি সেইগুলোর জন্য আমি কিছু, মানে এখন তো এরকম সম্ভব না যে প্রত্যেকটার আলাদা আলাদা করে, সেটা আমি পরে করব। আমার যেটা রোড ম্যাপ আমি তৈরি করেছি তোমাদের জন্য, যেটা আমার মনে হয় ভালো হবে, যে এই সময়টা প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করা, ঠিক আছে, প্রচুর মানে এমসিকিউ সলভ করা। তো আমি একটা এমসিকিউ সিরিজ আমি বানাচ্ছি, যেখানে আমি তোমাদের সাথে ডিসকাস করব। এরকম না, আমার কাছে কোনো ডিজিটাল বোর্ড বা সেরকম সরঞ্জাম বর্তমানে আমার কাছে কিছু নেই, ঠিক আছে। তো খুব আমি সেভাবে আমি করতে পারবো না। আমি যেরকম আমি আগে পড়াতাম, আমি আমার স্টাইলে গ্রুপ ডিসকাশন ক্লাস যেভাবে নিতাম আমি আগে, সেরকমই আমি ডিসকাশন ক্লাস করব, যেখানে আমি প্রচুর চেষ্টা করব যে একটা আধা ঘন্টার ভিডিওতে কমপক্ষে 50টা করে প্রশ্ন আমি তোমাদের সাথে, সেই 50টা প্রশ্নের মধ্যে সাব টপিকস হিসাবে প্রচুর প্রশ্ন হয়ে যাবে, মানে 50টা প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সেরকম আমি একটা সিরিজ আমি এপিসোড 3 থেকে আমি স্টার্ট করব। আচ্ছা, আরও একটা মেসেজ আমার কাছে, মেল এসেছে আমার কাছে, সেটা হলো বিশ্বজিৎ জানা, ঠিক আছে। তো বিশ্বজিৎ জানা, ভাই তোমার আমি মেলটা পড়লাম, আমি পুরো অ্যান্সারটা আমি মেলে দিতে পারলাম না, আমি ভিডিওতে বলছি, যদি তোমার ভিডিও দেখে থাকো তাহলে তুমি দেখে নেবে, শুনবে যে তোমার আমি স্টোরিটা শুনলাম। সবার আগে ভাই একটা কথা বলি, যে তুমি যে সমস্যায় ভুগছো, যে ডিসকন্টিনিউশন বা ডিমোটিভেটেড হয়ে যাবা, আমি মনে করি তুমি একজন সিরিয়াস অ্যাসপিরেন্ট। কারণ তুমি একজন সিরিয়াস অ্যাসপিরেন্ট বলেই ভাই তুমি আজকে ডিমোটিভেটেড হচ্ছ, তুমি তোমার মনে এত প্রশ্ন জাগছে, ঠিক আছে, তুমি এত ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ, কেন হচ্ছ? কেন কি তুমি সিরিয়াস অ্যাসপিরেন্ট, দ্যাটস ওয়াই। তুমি যদি একজন সিরিয়াস ছাত্র হতে না, তাহলে তোমার মনে এত প্রশ্নই আসতো না। তাহলে কিসের ডিমোটিভেশন, আর কিসের ডিমোটিভেটেড হয়ে যাবা, কিসের ফ্রাস্ট্রেটেড হয়ে যাবা, তাহলে তোমার কিছু ফারাকই আসতো না। তুমি একজন ভালো ছাত্র, তুমি জীবনে কিছু হতে চাও, কিছু করতে চাও, তার জন্যই তো তুমি এত ডেসপারেট, তাই না? তো এটা খুব পজিটিভ সাইড। তোমার মেল পড়ে আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তো আমি তোমাকে সম্পূর্ণ গাইড করব, চিন্তা নেই, তুমি আমার পাশে থাকো, আমার ভিডিও দেখো, আমি যতটা পারবো আমার মনে হয় যেভাবে, আমি যদি এখন একজন অফলাইন ক্লাস নিতাম, ঠিক আছে, আমি যদি এখন একটা অফলাইন ক্লাস নিতাম, অফলাইন কোনো কোর্স করাতাম, তাহলে আমি যেভাবে আমার ছাত্রদেরকে গাইড করতাম, আমার মনে হতো যে 2 মাস পরে পরীক্ষা, 2 মাস আগে ঠিক কি কি করা উচিত, তাহলে আমার ছাত্ররা পাশ করতে পারবে, আমি ঠিক তোমাদেরকে সেভাবেই গাইড করব। আমি মনে করব যে আমার কিছু ইনভিজিবল ছাত্র আমার সামনে রয়েছে, তাদেরকে আমি যেভাবে আমি আমার ছাত্রদেরকে পড়াতাম, আমি সেভাবেই পড়াবো। কারণ প্রচুর বেশি পড়ে লাভ নেই, আমি আগেই বলেছি প্রথম ভিডিওতে যে আমাদেরকে হার্ডওয়ার্ক তো করবোই, বাট হার্ডওয়ার্কের সাথে স্মার্ট স্টাডিটাও করা দরকার। আমাদের যদি এটুকুটা পড়ে আমরা যদি একটা পরীক্ষা ক্লিয়ার করতে পারি, তাহলে কেন আমরা এতটা পড়তে যাব, তাই না? তো সেটা হচ্ছে স্মার্ট স্টাডি। আচ্ছা, এবার আর কি প্রশ্ন ছিল? আর প্রশ্ন ছিল হলো যে দিদি তোমার কত বছর সময় লেগেছে এটা ক্লিয়ার করতে? তো এটা আমি আগেও বলেছি যে এটা 2022-এর এক্সাম ছিল, 2022-এর প্রিলিমস 2021-এ বা এরকম 21-এর লাস্টে হয়তো হয়েছিল, আমার ঠিক মনে নেই। 2022-এ আমি মেন্স দিয়েছিলাম, ঠিক আছে, এবং 2022-এর অগস্ট মাসে আমার মেন্স হয়েছিল।
2025-21 এপ্রিল আমার গ্রুপ এর জন্য আমি নাম সিলেক্টেড হয়েছিল, গ্রুপ এর আমি ইন্টারভিউ দিয়েছিলাম এবং 7ই এপ্রিল 2026-এ রেজাল্ট আসলো। তাহলে দেখেই নাও কত বছর সময় লাগলো, ঠিক আছে? কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমি কিন্তু তাই বলে এই ডাব্লিউবিসিএস এর জন্যই, এই পরীক্ষাটার জন্যই আমি কিন্তু টোটালি এই 2021 থেকে 2026 অবধি 5 বছর আমি কিন্তু পড়ি নাই, ঠিক আছে? আমি কিন্তু পড়েছি 1 থেকে 1.5 বছর, ম্যাক্সিমাম 1 থেকে 1.5 বছর আমি পড়েছি। সেটাতেই আমি আজকে যে পোস্টই পাই না কেন, সেটা আমি আমার ডিজায়ার্ড পোস্ট পাইনি, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু যে মানে প্রথম অ্যাটেম্পটেই কিছু একটা পেয়েছি, সেটা কিন্তু ওই 1-1.5 বছরের পড়ার জন্যই। কারণ তারপরে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার জন্য প্রিপারেশন স্টার্ট করে দিয়েছিলাম, কারণ এখানে কোনো রেজাল্ট আসছিল না। বুঝতেই পারছো 2022-এ অগাস্টে মেন্স দেওয়ার পর 2025-এ, ঠিক আছে, 2025-এর এপ্রিল, প্রায় 3 বছর পরে ইন্টারভিউ। তাহলে ততদিন আমি অপেক্ষা করিনি। আমার মনে হয়েছিল যে ততদিন অপেক্ষা না করে আমার কিছু করা উচিত। তো সেন্ট্রাল গভর্নমেন্ট, হ্যাঁ ভালো কথা মনে পড়লো, আরেকটা প্রশ্ন এসেছিল আমার কাছে, যেটা হলো দিদি সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট, তোমার মতন সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট সাইমালটেনিয়াসলি আমরা কি করে প্রিপারেশন নিতে পারবো? তাহলে এটা খুব একটা ভালো প্রশ্ন, ঠিক আছে? কারণ আমি মনে করি এখনকার দিনে একটা পরীক্ষার জন্য বসে থেকে কোনো লাভ নেই। তোমার হাতে যখন সময় আছে, তোমার যখন এজ আছে, তাহলে তোমাকে যত পারো তুমি পরীক্ষায় বসো। তুমি মানে তুমি জয়েন করো কি না করো, আমি অনেক পরীক্ষা আমি সিলেক্টেড হয়েছি, অনেক পরীক্ষার আমার মেরিট লিস্টের নাম আছে, ফাইনাল মেরিট লিস্টে নাম আছে। আমি সব পরীক্ষায় জয়েন করিনি, সব পোস্টে আমি জয়েন করিনি, কিন্তু একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমি গেন করেছি। তাহলে আমি তোমাদেরকেও বলবো যে সব পরীক্ষায়, কারণ সব পরীক্ষার সিলেবাস মোটামুটি সেমই থাকে। যেরকম এসএসসি বলি, এসএসসির যদি সিজিএল এর জন্য তুমি যদি পড়ো, তাহলে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এসএসসি সিলেকশন ফেস বলে একটা এক্সাম হয়, সেটা। এছাড়াও তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের বহু পরীক্ষা, যেরকম আইবি হয়ে গেল, এরকম অনেক পরীক্ষার কিন্তু তুমি সিলেবাস সেম টু সেম, কোনো কিছু আলাদা না, ঠিক আছে? কোনো কিছু আলাদা না। যেরকম হচ্ছে ইয়ের আসে, কি বলে ওটা, আমিও পেয়েছিলাম আইস, মনে পড়ছে না এখন আমার নামটা। ওটাতে আমার দিল্লিতে আমার পোস্টিং হয়েছিল, তো আমি সেটা যাইনি, ঠিক আছে? সে সময় তো কি নাম আমি একটু মনে করতে পারছি না, আমি রেজাল্ট শেয়ার করে দেব। তো সেরকমই বহু পরীক্ষার কিন্তু সিলেবাস কিন্তু সেম হয়, ঠিক আছে? তোমার জন্য তাহলে স্টেটের সাথে সেন্ট্রালের সিলেবাসের মধ্যে শুধু তফাৎ এটাই, ম্যাথস আর রিজনিং আর ইংলিশ, ঠিক আছে? এই 3টা সাবজেক্ট, ম্যাথস, রিজনিং আর ইংলিশ, এই 3টা সাবজেক্ট কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হবে। তাহলে তোমার এই 3টা সাবজেক্ট যদি তোমার তৈরি থাকে, জিএসএস সিলেবাস দুটো ক্ষেত্রেই কিন্তু মোটামুটি সেম কেন কি এখন প্যাটার্ন সব পরীক্ষার চেঞ্জ হয়ে গেছে। যেরকম ডাব্লিউবিসিএস যদি আমি বলি, ডাব্লিউবিসিএসে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি তুমি সলভ করো, 2017, 18, 19, 20, 21 ম্যাথস ছিল প্রচুর ইজি লেভেলের ম্যাথস ছিল। সেই ম্যাথসের মধ্যে তোমার রিজনিং ছিল, 100 নম্বরের রিজনিং থাকতো, 100 নম্বরের ম্যাথস থাকতো, সেটার মধ্যে অ্যারিথমেটিক প্রচুর পরিমাণে থাকতো, ঠিক আছে? কিন্তু বর্তমানে 2022 আর 23-এর মেন্স দেওয়ার পর, যেটা বিশেষ করে 23-এর মেন্সে যেটা আমি দেখলাম, 23-এর মেন্সে পরীক্ষায় বসে বহু ছাত্র আমার পাশাপাশি বসেছিল মানে তারা 40-50-এর বেশি পারছিল না অ্যাটেন্ড করতে। কেন পারছিল না? কারণ তারা সেই বিগত PYQ সলভ করে এসেছিল, সেখানে অ্যারিথমেটিক বেশি ছিল, রিজনিং ছিল। কিন্তু 2023-এ আমার মনে আছে একটা দিদি, আমি নাম নেব না, সেই দিদিটা 3-4 বছর 5 বছর মনে হয় মেন্স দিয়েছে পরপর, ঠিক আছে? সেই দিদিটা যখন প্রশ্নপত্র পেল, পাতার পর পাতা সে উল্টোচ্ছে কি খোঁজার জন্য, যে রিজনিং কোথায়। সিরিয়াসলি 2023-এর মেন্সে 8 থেকে 10টা রিজনিং ছিল, তার বেশি রিজনিং ছিল না। আর অ্যাডভান্স ম্যাথসে ভর্তি, ম্যাথসের লেভেল অনেকটাই সিজিএলকে ছোঁয়া,
সিজিএল সিএইচএসএলকে ছোঁয়া ছোঁয়া, ঠিক আছে, এসএসসিকে টক্কর দেওয়ার মতো। তো সেই ক্ষেত্রে আমার খুব ভালো প্রফিট হয়েছিল, কারণ কি আমি সিজিএল এর প্রিপারেশন নিচ্ছিলাম, দ্যাটস ওয়াই আমার ম্যাথস পেপার খুব ভালো গিয়েছিল, ঠিক আছে। তো সেটা তোমার দেখো অ্যাডভান্টেজ একটা, যে তুমি যদি ম্যাথসটা যদি তুমি ভালো করে করো সিজিএল সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য, তো তাহলে তোমার এখানে স্টেট গভর্নমেন্টের এক্সামে তুমি উপকৃত হবা। আর তুমি যদি স্টেট গভর্নমেন্টের যেরকম জিএস হয়, সেই জিএস পেপার তুমি যদি ভালো করে করো, তাহলে সিজিএলে বর্তমানে সিজিএলে আগে যেমন ওয়ান লাইনার প্রশ্ন আসতো, এখন আর ওয়ান লাইনার প্রশ্ন আসছে না। তুমি 2025-এর সিজিএল দেখো, 2024-এর সিজিএল দেখো, সেই সিজিএলে আর পিওয়াই কিউ আসছে না, সেই সিজিএলে সব ওই স্টেটমেন্ট বেস কোশ্চেন আসছে। তাহলে সেখানে কে উপকৃত হচ্ছে? যে জিএস করছে পিএসসি লেভেলের, স্টেট লেভেলের। তাহলে দুটো কিন্তু এখন বর্তমানে দুটোর লেভেল কিন্তু সেম সেম হয়ে আসছে। তো তোমাকে পড়তে হবে, তোমার কাছে কিন্তু তুমি যে পরীক্ষারই তুমি প্রিপারেশন নাও, তোমার কাছে সাবজেক্ট কি হওয়া উচিত? তোমার মাথায় থাকা উচিত হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স না, তোমার কাছে মাথায় থাকা উচিত ম্যাথস পড়বো, রিজনিং করব, ইংলিশ করব, জিএস করব, জিএস এর মধ্যে সব কিছু, তার সাথে আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, স্ট্যাটিক জিকে পড়বো, আর পড়বো হচ্ছে ইংলিশ আর বাংলার আমি রাইটিং স্কিল প্র্যাকটিস করব। আর আমার যে অপশনাল সাবজেক্ট থাকবে, যদি তুমি ডাব্লিউবিসিএস এর জন্য নাও, গ্রুপ এ আর বির জন্য তুমি ফর্ম ভরো, সি আর ডির জন্য বললে তোমার দরকার নেই অপশনাল, এর জন্য যদি ফর্ম ভরো তাহলে তোমার অপশনাল সাবজেক্টের জন্য তোমাকে তৈরি করতে হবে, ঠিক আছে। তারপর তোমার কাছে এতগুলো সাবজেক্ট আছে, এবার জিএস এর মধ্যে প্রচুর সাবজেক্ট আছে, ঠিক আছে। তো পড়া তো প্রচুর আছে ভাই, পড়ার কোনো শেষ নাই, ঠিক আছে। কিন্তু তাই বলে এখানে ভয় পাওয়ার কিছু নেই। তুমি যদি নিয়ম মাফিক যদি 8 থেকে 10 ঘন্টা যদি প্রতিদিন সময় দাও, হ্যাঁ 8 থেকে 10 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা পড়তে বসে কিন্তু পিসিএস ক্লিয়ার হবে না। তোমাকে যদি আমি বলি যে ভাই 1-1.5 বছরের মধ্যে তুমি একটা চাকরি পেতে পারো, তার মানে এই না যে 1 থেকে 1.5 বছর 1 ঘন্টা 2 ঘন্টা পড়ে তুমি চাকরি পেতে পারো। 1 থেকে 1.5 বছর তুমি যদি 8 থেকে 10 ঘন্টার যদি একটা তুমি স্ট্র্যাটেজি বানায়, তুমি যদি মানে মন দিয়ে পড়াশোনা করো একটা বছর, তাহলে তুমি পাবে। তুমি 1-2 ঘন্টা পড়ে কিন্তু চাকরি তুমি পাবে না। কেন 1-2 ঘন্টার মধ্যে পড়বেই বা কি, তাই না? তোমাকে একটা রুটিন বানাতে হবে, প্রত্যেকের রুটিন আলাদা, যে চাকরি করে তার রুটিন আলাদা। যেমন আমি আগে টিউশন পড়াতাম, আমার রুটিন একদমই আলাদা ছিল। আমার মতন যারা ধরো তোমার টিউশন পড়ায়, ঠিক আছে, তাদেরকে আমি বলবো যে যে টিউশন যে পড়াচ্ছ সেটাও কিন্তু তোমার একটা পড়াশোনাই হচ্ছে, ঠিক আছে। তুমি যা পড়ছো সেটা টিউশনে কিন্তু বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করো, তাহলে তোমার রিভিশন হয়ে যাবে। আমি তাই করতাম, আমি যা পড়তাম তাই আমি আমার স্টুডেন্টসদেরকে পড়াতাম, সেখানে আমার রিভিশন কমপ্লিট হয়ে যেত। আমি সকালবেলা পড়তাম, রাত্রেবেলা পড়তাম, সারাদিন আমি পড়াশোনার মধ্যেই থাকতাম। 8 থেকে 10 ঘন্টা কি আমি আমি সত্যি কথা বলতে আমি 14 থেকে 16 ঘন্টা কিন্তু প্রতিদিন আমি পড়েছি, ঠিক আছে। প্রতিদিন আমি পড়েছি। কেন সেটা তাই বলে আমি পড়েছি কিভাবে? ওই বললাম যে সকালে আমি 2 থেকে 3 ঘন্টা পড়তাম, সারাদিন আমি 4 থেকে 5টা ব্যাচ পড়াতাম। সেখানে আমি যখন আমি নিজে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা শুরু করি, তখনই আমি কম্পিটিটিভ এক্সামের জন্য স্টুডেন্টসদেরকেও পড়ানো শুরু করি। তো আমি যেটা পড়তাম সেটাই আমি স্টুডেন্টসদেরকে পড়াতাম, স্টুডেন্টসদের নোট বানাতাম, স্টুডেন্টসদেরকে বোঝাতাম, ওদের এনকোয়ারি থাকতো তাদের কোয়ারি সলভ করতাম। তো এইভাবে আমার সারাদিন কিন্তু পড়াশোনার মধ্যে, এবং রাতের বেলা তাদের আবার পরের দিন কি পড়াবো সেটার জন্য আমি নিজেকে প্রস্তুতি নিতাম। তো এভাবে আমার সারাদিন 14 থেকে 16 ঘন্টা পড়াশোনার মধ্যেই কিন্তু আমার থাকতো। তবে যারা চাকরি করছে বর্তমানে কোনো জায়গায়, প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, যারা করছে, মানে আমি এখন চাকরি করছি, তো আমি সারাদিন কোথায় সময় পাই? আমি সারাদিন আমি এমন একটা ডিপার্টমেন্টে আছি যেটা প্রচণ্ড হেডেক থাকে, ফিল্ডেরও কাজ থাকে। তো সেখানে আমি কোনোভাবে আমার সারাদিন পড়া সম্ভব হয় না, ঠিক আছে। সারা বছর 2-3 মাস এরকম থাকে যে আমি অফিসে পড়াশোনা করতে পারি, তাছাড়া আমার অফিসে পড়াশোনা করা সম্ভব না। সকালবেলা উঠেও পড়াশোনা করা সম্ভব হয় না, কারণ আমি রাতে জাগি। তো আমার জন্য রাতের বেলাটাই পড়াশোনার সময়। অফিস থেকে এসে 2-3 ঘন্টা আমি ঘুমিয়ে যাই, ঘুমিয়ে যাওয়ার পর তারপরে মানে খাবার টাবার খেয়ে আমি পড়াশুনো করি। তো সব, এবং যারা ধরো কিছুই করছো না, যারা খুব সৌভাগ্যবান যে যারা শুধু পড়াশোনাই করছো, তাদের বলবো বাবু আর কিচ্ছু না, সব কিছু ছেড়ে দাও, শুধু পড়াশুনো করো, সারাদিন 8 থেকে 10 ঘন্টা তোমরা পড়ো।
তো প্রত্যেকে দেখো আলাদা আলাদা স্ট্র্যাটেজি, পড়ার ধরন আলাদা, সাবজেক্টকে পড়ার স্ট্র্যাটেজি আলাদা হয়, পড়ার সময় স্ট্র্যাটেজি আলাদা। তো পার্টিকুলারলি যারা আমি দেখি না কোনো ইউটিউব ভিডিও বাগেরা যেখানে একটা পার্টিকুলার 90 দিনে পুরো সিলেবাস শেষ, 120 দিনে এই ওই, ফালতু কিচ্ছু হয় না। কেন কি প্রত্যেকের আলাদা আলাদা। তুমি নিজের স্ট্র্যাটেজি, নিজের রুটিন তুমি নিজে তৈরি করো, সব থেকে বেটার। তোমার রুটিন আমি কি করে তৈরি করে দিতে পারবো? তোমার রুটিন তোমাকে তৈরি করতে হবে। হ্যাঁ, আমি তোমাকে গাইড করতে পারবো কিভাবে। প্রত্যেকদিন তোমাকে 3টা সাবজেক্ট অন্তত পড়তে হবে, 3টা সাবজেক্ট, 3টা স্লট। তার মধ্যে থাকবে 2টো তোমার থাকবে যেটা মুখস্থ করার সাবজেক্ট থাকবে, ঠিক আছে, আর একটা থাকবে লাইট সাবজেক্ট। যেরকম আমি যদি এখন একজন এক্সপিরিয়েন্ট হই, আমি কি করব, আমি যেদিন আমি হিস্ট্রি পড়বো সেদিন আমি হিস্ট্রিতে সপ্তাহে আমি 3 দিন, হিস্ট্রিতে আমি প্রত্যেক দিন, সপ্তাহে যে 6 দিন, আমি প্রত্যেক দিন হিস্ট্রিকে রাখবো। 2 দিন অ্যানসিয়েন্ট, 2 দিন মিডিয়েভাল, 2 দিন মডার্ন, ঠিক আছে, এইভাবে আমি হিস্ট্রিকে ভাগ করব। জিওগ্রাফি কি করব, আমি জিওগ্রাফি আমি 6 দিনের মধ্যে, সোম থেকে শনি 6 দিনের মধ্যে আমি জিওগ্রাফিকে আমি 3 দিন রাখবো, কারণ 25 নাম্বার আছে ওখানে, 100 নাম্বার আছে, ঠিক আছে। পলিটি ইকোনমিক্সের জন্য আমি 2 দিন রাখবো, পলিটির জন্য আমি 3 দিন রাখবো, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স আমি সপ্তাহে 2 দিন রাখবো কারেন্ট অ্যাফেয়ার্স। রোজ দিন 1 ঘন্টা রাখবো আমি রাইটিং স্কিলের জন্য, আর 2 ঘন্টা আমি রাখবো অপশনালের জন্য। প্রিলিমসের আগে অপশনালের জন্য রাখা দরকার নেই, অপশনালের জায়গাটা কে নিয়ে নেবে, অপশনাল জায়গাটা নিয়ে নেবে তোমাদেরকে PYQ সলভিং, মক টেস্ট দেবা, মক টেস্ট অ্যানালাইজ, সেটা। 6 দিন কেন, 7 দিন, তাহলে দিদি 7 দিনের দিন কি করবো, রবিবার কি করব? 6 দিন তুমি যা পড়লে, যা পড়লে সেটা তুমি নোটস বানাচ্ছ, এইদার অর তুমি কোনো বইয়ের থেকে তুমি পড়ছো, সেই নোটসগুলো তোমার কাজ থাকবে শুধু রিভিশন করা, আর কিচ্ছু না। সেই নোটসগুলো তুমি রিভিশন করবে, বা যে বই থেকে পড়ছো সেই বইটা তুমি রিভিশন করবে, ঠিক আছে। আর একটা ফুল মক তুমি 7 দিনের দিন দিতে পারো। আর প্রিলিমসের আগে যেরকম এখন 2 মাস বাকি, এখন তুমি কি করবে, এখন তুমি প্রত্যেক দিন তুমি মক দেবে। তোমার এখন থাকবে স্লট দুটোই, একটা থাকবে তোমার স্লট থাকবে যেখানে তোমার যে কনসেপ্টগুলো বাকি আছে এখনো, যে কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার হয়নি, সেই কনসেপ্টগুলোর জন্য একটা স্লট থাকবে, আর স্লট 2তে থাকবে তোমার মক অ্যান্ড মকের অ্যানালাইজ, বাস। আর 7 দিনের দিন মানে রোববার দিনকা, এই 6 দিনে তুমি যতগুলো মক দিয়েছো, যেগুলো তোমার ভুল হয়েছে বা যেগুলো তুমি পারোনি, সেইগুলো তুমি কোনো একটা কপির মধ্যে তুমি নোট করবে, সেগুলো তুমি 7 দিনের দিন তুমি সেগুলো দেখবে, আরেকবার তুমি গো থ্রু করবে, এটা ঠিক আছে। এবার আসি যে, তাহলে একটা কোশ্চেন ক্লিয়ার হলো যে কি করে WBCS আর WBCS বলবো স্টেট বা সেন্ট্রালে কি করে সাইমালটেনিয়াসলি পড়বে। স্টেট আর সেন্ট্রালের জন্য পড়তে গেলে তোমাকে তাহলে যেটা বললাম, ম্যাথস, রিজনিং, ইংলিশ, এই 3টা সাবজেক্ট তোমাকে পড়তেই হবে। এই 3টা সাবজেক্ট তুমি ভালো করে পড়লে সেটা তোমার সেন্ট্রালের জন্য পড়লে তোমার স্টেটে কাজে দিবে, স্টেটের জন্য তুমি যে পড়বে, তোমার জেনারেল স্টাডিজ পড়বে, সেটা তোমার সেন্ট্রালের জন্য কাজে লাগবে। দুটোর জন্য আলাদা করে কিচ্ছু পড়ার দরকার নেই। এবং যত ফর্ম বের হবে, তুমি যখন পরীক্ষা দিচ্ছ, তুমি নিজেকে একটা সময় দাও যে এই 2 বছরের মধ্যে বা এই 3 বছরের মধ্যে বা এই 1 বছরের মধ্যে আমি একটা চাকরি আমাকে নিতেই হবে, সেটা যে কোনো চাকরি হোক না কেন, যে কোনো চাকরি হোক না কেন, আমার একটা চাকরি দরকার, সরকারি চাকরি আমার একটা দরকার। তো এই সময়কালের মধ্যে তোমার যত পরীক্ষা যা বার হবে না, যত ফর্ম বার হবে, সব ফর্ম তুমি ফিল আপ করবে, সব পরীক্ষায় তুমি বসবে। ভালো মানে তোমার হোক কি না হোক, তুমি কি পাচ্ছ ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, তুমি পরীক্ষা কিন্তু তুমি দেবে। সাথে তোমার দরকার নেই কোনো কোচিং সেন্টারে তোমার কিছু, কিন্তু একজন গাইডেন্স হিসাবে তুমি কাউকে রাখতে পারো। আমি বলছি না তুমি আমার ভিডিওকেই ফলো করো, তোমার যাকে ভালো লাগে, যার থেকে তুমি ইন্সপায়ার হও, যার মানে একটা পড়াশোনা একটা ভক্তি হয়, লাইক তোমাদের হয়তো আমি কতটা রিলেট করতে পারবো জানি না রিলেট করতে পারবে। যেমন আমার হতো স্কুলে যে দিদিমণিটাকে আমার খুব ভালো লাগতো না, সেই সাবজেক্টে সেই বছর আমার বেশি নাম্বার আসতো। কেন কি, আমি সেই ক্লাসটা মিসই করতাম না। সেই দিদিমণির কথা আমার এত ভালো লাগতো, বা সেই দিদিমণির পড়া আমার এত ভালো লাগতো যে আমি সেই ক্লাসে যেতাম। বা যেই প্রাইভেট টিউটারে আমার বেশি ভালো লাগতো, সেই সাবজেক্টটা সেই বছর ভালো নাম্বার আসতো। এটা তোমাদের সাথেও হয়তো রিলেট করে। সেরকমই
তোমার যাকে ভালো লাগে। তো এরকম না যে তুমি একজনকে ফলো করছো বাট তার কথা তুমি বুঝতেই পারছো না, বা বোরিং লাগছে, বা তার থেকে তুমি কিছু নিতেই পারছো না, ঠিক আছে? যেমন কি আমি বলছি, তোমার আমার আজকে যে ভিডিওটা আমি বানাবো, কমপক্ষে আধা ঘন্টা 45 মিনিট একটা ভিডিও তৈরি হবে, ঠিক আছে? তুমি আধা ঘন্টা 45 মিনিট তুমি তোমার জরুরি সময়ের মধ্যে থেকে তুমি আমাকে দিচ্ছ, সেখান থেকে তুমি যদি কিছু শিখতেই না পারো, আমি বলবো পরের পর্বটা তোমার দেখার দরকার নেই, পরের এপিসোড তোমার একদম তুমি দেখবে না, ঠিক আছে? এরকম না যে তুমি আমাকে চেনো বা এর জন্য তার জন্য তোমাকে দেখতে হবে, না, দেখার দরকার নেই। যদি এই 30 মিনিট 45 মিনিটের ভিডিওতে তুমি যদি আমার থেকে কিছু শিখতে পারো, তোমার যদি আমাকে ভালো লাগছে, তুমি যদি অ্যাজ আ মেন্টর আমাকে নিতে চাচ্ছ, তাহলে প্লিজ তুমি দেখো। তুমি কখনো ঠকবে না, আমি তোমাদেরকে ঠকাবো না, আমি তোমাদের সাথে থাকবো, ঠিক আছে? এই 2টো দিন আমি নষ্ট করলাম, কারণ এই 2টো দিন খুব দরকার ছিল তোমাদের সাথে কথা বলা, তোমাদের সাথে যেরকম আমি কোনো বাচ্চাকে পড়ানোর আগেও সে প্রথম 1-2টা দিন আমি দিই, সব ব্যাচকেই দিতাম আমি, যে তাদেরকে চেনার জন্য। তোমরাও আমাকে চেনো, আমার জানো, ঠিক আছে? আমাকে তোমরা মেসেজ করো, কমেন্টস করো, ঠিক আছে? আমার সাথে তোমরা পরিচিতি বাড়ো। এই 2টো দিন খুব দরকার ছিল আমাদের কানেকশন তৈরি করার জন্য। কিন্তু এর পরের থেকে যে এপিসোড 3 যে হবে, সেটা কিন্তু খুব সিরিয়াস হবে। সেখানে নো কথা, নো এক্সট্রা গসিপ, নো কিছু, ঠিক আছে? আমরা শুধু মাত্র পড়াশুনো করবো। কি পড়াশোনা করব? যেটা বললাম, যে আমি একটা মিসলেনিয়াস কোশ্চেনের একটা সেট আনবো, যেখানে 40 থেকে 50টা প্রশ্ন থাকবে। সেই প্রত্যেকটা প্রশ্ন আমি উইথ এক্সপ্লেনেশন আমি তোমাদের সাথে গ্রুপ ডিসকাস করব। আমার কাছে কোনো সরঞ্জাম নেই, কোনো ডিজিটাল বোর্ড, কোনো কিছু নেই, ঠিক আছে? খুব সিম্পল সেট আপে আমি এই ইউটিউবটা বা মানে ভিডিওটা বানানো স্টার্ট করেছি, খুব সিম্পল সেট আপে, ঠিক আছে? আশা করি পরবর্তীতে আমি করতে পারি, কিন্তু বর্তমানে আমি যেটা করব, যেরকম আমি অফলাইন ক্লাস নিতাম, আমি যেরকম গ্রুপ ডিসকাস করতাম, আমি সেরকম। এবং এই যেখানে যে আমি কোশ্চেনের সেটটা আনবো, সেটা আমি খুব বেছে বেছে এমন এক টপিক থেকে আনবো যে টপিকগুলো থেকে প্রিলিমসে প্রশ্ন আসে, ঠিক আছে? আর শুধুমাত্র ডাব্লিউবিসিএস এ কাজে দেবে না, তার সাথে সাথে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই, জেনারেল স্টাডিজের জন্য এটা কাজে দেবে, ঠিক আছে? এবার বাকি রইলো হলো রাইটিং স্কিল আর ইংলিশের জন্য। সেটার জন্য আমি সেপারেট ভিডিও বানাবো, সেটার জন্য আমি সেপারেট ভিডিও তৈরি করব, ঠিক আছে? সেটা আলাদা থাকবে, এই সিরিজটার সাথে নয়, ঠিক আছে? সেটা একটা আলাদা আমি সিরিজ বানিয়ে আমি ডেসক্রিপটিভ রাইটিংয়ের উপর আমি আলাদা কোর্স করাবো, ইংলিশ এবং ওটার জন্য আমি আলাদা করাবো, ঠিক আছে? তো এটাই। তো সাথে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আমার পাশে যত থাকবে, যত আমার সাথে এনগেজ হতে পারবে, যত তোমরা অ্যাক্টিভ হবে কমেন্ট সেকশানে, তত আমিও মোটিভেট হব। কারণ আমারও সারাদিন কাজের পরেও আমাকেও কিছু তো একটা লাগবে, যে আমি তোমাদের জন্য তৈরি করব, তার জন্য আমার তো কিছু তো একটা মনের মধ্যে থাকা উচিত, যে না, আমাকে সিরিয়াসলি নিচ্ছে এরা, আমার পড়া ভালো লাগছে, তাহলে আমি পড়াবো, ঠিক আছে? তার জন্য তোমাদেরকে অ্যাক্টিভ হতে হবে। শুধু ভিডিও চালিয়ে শুনলে ভিউজ বাড়িয়ে লাভ নেই, ঠিক আছে? অ্যাক্টিভ হও। আমিও তোমাদেরকে চিনি, জানি, আমার খুব ভালো লাগবে, তোমরাও আমাকে চেনো, ঠিক আছে? তো আজকে এখানেই শেষ করি, অনেক লেন্দি হয়ে গেল ভিডিওটা। আরও যদি কিছু আমি সব প্রশ্নের উত্তর দিতে পারলাম না, আমি জানি, ঠিক আছে? কারণ আমার বর্তমানে মনে পড়ছে না সব প্রশ্ন, যেটুকুনি আমার মনে পড়লো তা আমি দিলাম। আরও যদি কিছু তোমাদের মনে প্রশ্ন থাকে, সেটা আমি নেক্সট ক্লাসে আমি প্রথম 10 মিনিট, প্রথম 5 মিনিট আমি সেটা আমি আলোচনা করে দেবো। চলো, বাই, শুভরাত্রি।